বানের জলে ভাসছে জনপদ। কক্সবাজার চট্টগ্রামে সীমাহীন দুর্ভোগ। 3 পার্বত্য জেলায় প্লাবিত নিম্নাঞ্চল। হবিগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে 35 গ্রাম। 4-5 দিন পর্যন্ত পানির তলে আমরা আছি। খাওয়া দাওয়া করতে পারতেছি না। গরু ছাগল নিয়ে আমরা বেশি কষ্টে আছি। আত্মীয় স্বজনের বাড়িতে গেছিলাম, তোর বাড়িতে পানি উঠছে, এখন আমরা কোথায় যাবো? 3 দিনের ভিতরে একবার হালিয়া রাতিয়া খানা এক বাটি ভাত পাইলাম। প্রশাসনের আমাদের এখনো পর্যন্ত আগে আসে না। খাবারের যে দুর্ভোগ তৃণমূল পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। টানা বৃষ্টিতে ডুবেছে রাজধানীর সড়ক অলিগলি। তলিয়ে নিউ মার্কেট। বন্দরনগরীতেও জলজট, জনভোগান্তি চরমে। উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। সামান্য বৃষ্টি পড়লে এই রাস্তাটায় পানি জমে যায়। পানি লাগি সব মারা যাচ্ছি না। জায়গায় জায়গায় করতে একবার পরিচিতি নিয়েছিলাম, উঠে আবার আসছি, পুরো শরীর ভিজা। 5 মিনিটের ভিতরে আমার দোকানের ভিতরে হাঁটুর উপরে পানি, অনেকগুলো আমার মালামাল ভেজে। উত্তরাঞ্চলের নদী অববাহিকাতে এবং একই সাথে দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী জেলাতে আগামী 24 থেকে 48 ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে। দুর্গত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দণ্ডিত শেখ হাসিনা দেশে ফিরলেই যেতে হবে কারাগারে, আপিলের সুযোগ নেই জানালেন চিফ প্রসিকিউটর। সিরাজ শিকদার হত্যাসহ তদন্ত হচ্ছে আওয়ামী লীগের সব অপরাধের। মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রের প্রায় 983 কোটি টাকা খরচ করেছে আওয়ামী সরকার। সংসদে অর্থমন্ত্রী, রাজনৈতিক বিবেচনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ পাচ্ছে না কেউ। সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জানাজায় অংশ নিলেন সরকার প্রধান, স্পিকার, বিরোধী দলীয় নেতা সহ মন্ত্রী এমপিরা। সংসদ চত্বরে দাফন। ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা। বন্দর আব্বাস, চাবাহার সহ 140টি লক্ষ্যবস্তুতে আক্রমণের দাবি। বাহরাইন, কুয়েত, জর্ডানে মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের। অতিরিক্ত সময়ে সুইস রক্ষণ দেয়াল গড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারালো মেসিরা। নরওয়ের স্বপ্নযাত্রা থামালো ইংল্যান্ড। বানের জলে ভাসছে জনপদ। কক্সবাজারে পানিবন্দী লাখো মানুষের বেঁচে থাকার লড়াই। ঘরে খাবার নেই, উনুনেও জ্বলছে না আগুন। ভেসে গেছে বিস্তীর্ণ ফসলি মাঠ ও মৎস্য ঘের। ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির হয়েছে আরও অবনতি। দুর্গতদের অভিযোগ, এখনও সব এলাকায় পৌঁছায়নি খাদ্য সহায়তা। কক্সবাজার থেকে বুলবুল রেজার রিপোর্ট। ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। পানিতে টইটম্বর লোকালয়, আতঙ্কে নির্ঘুম রাত কাটছে বানভাসীদের। কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের প্রায় সব বাড়িঘরেই ঢুকেছে বন্যার পানি। রান্নাঘর তলিয়ে গেছে, খাওয়া দাওয়া নেই, বাড়িতে থাকার আর সুযোগ নেই কারো। এই এলাকায় যাদের আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে তারাও নেই স্বস্তিতে। বাড়ি করে ইনভেন্ট ডুবা কাপড় লইরে একখানা করে মানে উড়ি দেয়া কিছু খানা থানা জোয়ার করি বললে সদিন খানা খাই মজ্জম। বাড়ির মাঝে বেশি পানি, ওদিকে যাইতেছি আত্মীয় স্বজনের বাসা। বাড়ি ঘরের মধ্যে এক গলা পানি হয়ে গেছে, তখন রান্না বান্না করতে পারছি না, খাইতে পারছি না। আত্মীয় স্বজনের বাড়িতে গেছিলাম, পানি উঠে নাই, এখন উদের বাড়িতে পানি উঠছে, এখন আমরা কোথায় যাবো? পুরো ইউনিয়নের মানুষ এখন পানিবন্দী। রোববার ভোর থেকে শুরু হওয়া ভারী বর্ষণে কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় বন্যার আরও অবনতি হয়েছে। শুকনো খাবার ও পানির সংকট তীব্র হচ্ছে। রাস্তার পাশে যেগুলো আছে এগুলা থেকে আনিয়া, দূরের থেকে আনিয়া খাচ্ছি। দক্ষিণ মেহেরনামা আবাসন প্রকল্প 200 পরিবার এখনো পানির তলে। বন্যা দুর্গতরা বলছেন, সময় যত যাচ্ছে বন্যার পানি ততই বাড়ছে। প্রশাসনের তৎপরতা নেই বলে অভিযোগ অনেক বানভাসীর। চেয়ারম্যান, মেম্বার প্লাস সরকারি কোনো লোকজনের, প্রশাসনের আমাদের এখনো পর্যন্ত আগে আসে না। ঘর বাড়ি বেগি পানির তলে, গরু চলতে গাইয়ে বা এগিয়ে। অভিযোগ রয়েছে একটি মহল পেকুয়া উপজেলার স্লুইস গেটগুলো বন্ধ রাখার কারণে বন্যার পানি নামতে দেরি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও স্বীকার করলেন বিষয়টি। হাতে গোনা 10% লোক যারা আসলে এইসব ব্যবসার সাথে জড়িত, তাদের জন্য আসলে অনেকেরই ক্ষতি হচ্ছে। তবে আমরা এটা চেষ্টা করতেছি এটা অপসারণের জন্য।
জেলা পরিষদের প্রশাসক জানান, তালিকা তৈরি করে বন্যা দুর্গতদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। প্রত্যেকটা উপজেলায় আমরা কক্সবাজার জেলা পরিষদ এই বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াবে। আকস্মিক বন্যায় কক্সবাজার জেলার 40টি ইউনিয়নের প্রায় 4 লাখ বাসিন্দা পানিবন্দী। শনিবার কোথাও কোথাও পানি নামলেও রোববারের বৃষ্টি আবারও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের একটি বাড়ির উঠোনে। এখানে কোমর সমান পানি, কোনো কোনো বাড়িতে আবার গলা সমান পানি। এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন কেউ বাড়িতে থাকার উপায় নেই। কেউ এখন আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে, কেউ আবার মূল সড়কে, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে। এই এলাকার মানুষের প্রশ্ন, এই পরিস্থিতি থেকে কবে উত্তরণ সম্ভব? যে ধারায় বৃষ্টি বর্ষিত হচ্ছে, অর্থাৎ যে ভারী বৃষ্টি হচ্ছে, এটি যদি অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। বুলবুল রেজা, সময় সংবাদ, পেকুয়া, কক্সবাজার। এদিকে পার্বত্য অঞ্চলেও প্লাবিত নিম্নাঞ্চল। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। কিছু এলাকায় পানি নামতে শুরু করায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিজিবি ও সেনাবাহিনী। এদিকে হবিগঞ্জের খোয়াই নদীর 2টি অংশে বাঁধ ভেঙে তলিয়েছে 35টি গ্রাম। টানা বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগের মতো নেই ভারী বৃষ্টি। উন্নতির দিকে পার্বত্য অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি। কমতে শুরু করেছে পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিও। তবে পার্বত্য অঞ্চলের নিচু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। বান্দরবনের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপরে। উঁচু এলাকা থেকে পানি সরে গেলেও শহরের আর্মিপাড়ার শেরেবাংলানগর, ইসলামপুর, বালাঘাটা, কালাঘাটা সহ এখনও পানির নিচে। বন্যা দুর্গত 122টি পরিবারকে উদ্ধারের পাশাপাশি যোগাযোগের ব্যবস্থা সচল রাখতে কাজ করছে বিজিবি। বাসায় খাদ্য নাই, পানি নাই, গৃহমন্দির মধ্যে আর কি জীবনযাপন পার করতেছি। পানি কমতে থাকায় রাঙ্গামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। ধীরে ধীরে আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। বৃষ্টি কমায় খাগড়াছড়ির দিঘিনালার ছোট মেরুং ইউনিয়ন থেকে পানি নেমেছে। ঘরবাড়িতে ফিরেছে মানুষ, খুলতে শুরু করেছে দোকানপাট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভাসছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া সহ কয়েকটি উপজেলা। সাঙ্গু নদী ও ডলু খালের ঘরবাড়িতে পানি উঠায় বিপর্যস্ত জনজীবন। এদিকে রোববার ভোর থেকে টানা বর্ষণে চট্টগ্রাম নগরীর 5 লাইশ, কাতালগঞ্জ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায় সড়কগুলো। এই ময়লা পানিতে হেঁটে মানুষ আর ঠ্যাঙ্গুলো গা হয়ে যাচ্ছে। এদিকে হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। প্লাবিত 35টি গ্রাম। এরই মধ্যে নতুন করে আরো কয়েকটি স্থানে বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দিয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী সহ 3 পার্বত্য জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম ও জরুরি চিকিৎসা সেবা অব্যাহত রাখার কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রাম সেনানিবাস এবং 3 পার্বত্য রিজিয়ন থেকে গত 24 ঘন্টায় একাধিক মোবাইল টিমে ভাগ হয়ে দুর্গম ও প্রান্তিক এলাকায় কার্যক্রম চালায় সেনাবাহিনী। জানানো হয়, চট্টগ্রাম ও 3 পার্বত্য জেলার প্রায় 3000 পরিবারের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়া হয়েছে। জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে প্রায় 5000 মানুষকে। এরই সঙ্গে সাজেক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে আটকে পড়া প্রায় 3000 পর্যটককে নিরাপদে জেলা শহরে পৌঁছে দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতির আগ পর্যন্ত সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। টানা বৃষ্টিতে পানিতে তলিয়েছে রাজধানীর বেশিরভাগ অলিগলির সড়ক। গ্রিন রোড, মিরপুর, নিউ মার্কেট সহ বিভিন্ন জায়গায় জমেছে হাঁটু সমান পানি। বনানী এয়ারপোর্ট সড়কে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। 24 ঘন্টায় 6 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আর উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। শনিবার রাত থেকে মুষলধারে বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে রাজধানীর জনজীবন। বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। সড়ক পানিতে ডুবে যাওয়ায় যানজটে নাকাল নগরবাসী।
গ্রিন রোড, মিরপুর, তেস্তুরি বাজার, মৌচাক সহ অধিকাংশ এলাকায় তলিয়ে গেছে হাঁটু সমান পানিতে। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। বাসা থেকে বের হওয়ার পরে প্রথমে গাড়ি পাচ্ছিলাম না, প্রচুর গাড়িতে চাপ ছিল মানুষের। রাস্তা তো পুরোটাই পানিতে ব্লক হয়ে গেছে। সামান্য বৃষ্টি পড়লে এই রাস্তাটায় পানি জমে যায়। গভর্নমেন্টের কাছে বিনীত অনুরোধ বিষয়গুলো একটু দেখার জন্য। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভেতরেও তৈরি হয় জলাবদ্ধতা। বিপাকে পড়েন বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা। নিউ মার্কেট এলাকায় সড়ক ছাপিয়ে দোকানেও ঢুকেছে পানি। বিপাকে পড়েছেন পথচারীরা। সব দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। কোনো কাজ হয় নাই। আগের মেয়রও ছিল, কারা এগুলো দেখছে, কোনো কাজ পড়ে নাই এখনো। 5 মিনিটের ভিতরে আমার দোকানের ভিতরে হাঁটুর উপরে পানি এবং আমি অনেকগুলো আমার মাল ভেজে আমার বইয়ের দোকান। বৃষ্টিতে তলিয়েছে বনানী ও এয়ারপোর্ট সহ বিভিন্ন সড়ক। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামতেও পড়তে হয় ভোগান্তিতে। তীব্র যানজটে সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাসায় ফিরছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো বাসের দেখা এখনো পর্যন্ত মিলেনি। এদিকে জলাবদ্ধতায় দুর্ভোগ লাঘবে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উচ্চ ক্ষমতা সম্পন্ন 3টি পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন করছে ইমার্জেন্সি রেসপন্স টিম। মাঠে থেকে কাজের তদারকি করেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। গত 24 ঘন্টায় রাজধানীতে 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। বর্তমানে যে অবস্থা দেখা যায় তাতে এই বৃষ্টিপাতের যে ধারা, এটা আগামী 48 ঘন্টা পর্যন্ত কম বেশি থাকবে এবং 48 ঘন্টা পরে বৃষ্টিপাতটা কমে আসবে। এদিকে দক্ষিণ পূর্বাঞ্চলে পানি নেমে যাওয়ার প্রবণতা থাকলেও উত্তর পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উত্তরাঞ্চলীয় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা ধরল অববাহিকাতে আগামী 24 থেকে 48 ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের প্রত্যাশা ভুক্তভোগীদের। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। বন্যা কবলিত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 8 বিভাগের কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক ও সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় নির্দেশনা দেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ এলাকার ক্ষয়ক্ষতি, উদ্ধার কার্যক্রম সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো গাফিলতির সুযোগ নেই। দ্রুত শুকনা খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ পৌঁছে দেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। আশ্রয়কেন্দ্রে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখায় গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। ত্রাণ আত্মসাৎ বা অবৈধ মজুদ এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন সরকার প্রধান। চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এনসিপির শীর্ষ নেতারা। দুপুরে আনোয়ারা ও বাঁশখালী উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দলটির স্থানীয় নেতাকর্মীরা এ সময় দুর্গত মানুষের খোঁজ খবর নেন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা। পরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সংকট কাটিয়ে উঠতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা। দণ্ডিত শেখ হাসিনা দেশে ফিরলেই যাবেন কারাগারে। মৃত্যুদণ্ডের রায়ের 30 দিনের মধ্যে আবেদন না করায় আইন অনুযায়ী তার আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিকে 1975 সালে সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত চলছে বলে জানান চিফ প্রসিকিউটর। 24-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজা হয়েছে তার। এর মধ্যেও বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়ে আসছেন তিনি। সবশেষ রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে তার দেশে ফেরার ঘোষণা। এর মধ্যে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণাকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। রোববার নিজ কার্যালয়ে সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। তিনি ভারত সরকারের অধীনে নিয়ন্ত্রণে তিনি নির্বাসনে আছেন। সেই কারণে বাংলাদেশ সরকার বারবার তাকে চিঠি দিয়ে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য। তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো তিনি নিজে নিজে আসার কোনো সুযোগ নাই। হয় তিনি এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ড ওভার করা হবে, অথবা
তাকে পুশব্যাক করবে। চিফ প্রসিকিউটর জানান, মৃত্যুদণ্ডের রায়ের 30 দিনের মধ্যে আবেদন না করায় ট্রাইব্যুনাল আইন অনুযায়ী আপিলের সুযোগ হারিয়েছেন শেখ হাসিনা। এখন বিষয়টি নির্ভর করছে সর্বোচ্চ আদালতের উপর। তিনি যদি আসেন অথবা তাকে যদি আনা হয়, তাহলে তাকে তো আগে জেলে যেতে হবে, এবং জেলে গিয়ে যদি আপিলের কোনো সুযোগ থাকে, আইনগত সুযোগ যদি থাকে, আমরা মনে করি তার সুযোগ নাই, তারপরে যদি তিনি আপিল দায়ের করেন, সেটা তখন হয়তো আদালত সিদ্ধান্ত নেবে। এদিকে 1975 সালে কমিউনিস্ট বিপ্লবী সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের সব অপরাধে তদন্ত চলছে বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি যদি কোনো আপিল দায়ের করেন। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রের প্রায় 983 কোটি টাকা খরচ করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। শুধু তাই নয়, শেখ হাসিনার 1 বছরের খাবারের বিল ছিল 35 কোটি টাকা। সংসদ অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাচ্ছে না কেউ। শুরু হচ্ছে ক্ষণগণনার। শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে 2020-21কে মুজিব বর্ষ ঘোষণা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। বছরব্যাপী সরকারি উদ্যোগে পালন করে নানা কর্মসূচি। জেলা উপজেলায় নির্মাণ করা হয় বেদি ও ভাস্কর্য। সময় গণনায় ডিজিটাল বোর্ড। রোববার সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রংপুর 3 আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এই বর্ষ পালনে রাষ্ট্রের ব্যয় জানতে চান। জবাবে অর্থমন্ত্রী জানান, এতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ব্যয় করেছে 982 কোটি 74 লাখ টাকা। শেখ হাসিনার 1 বছরের খাবারের বিল ছিল 35 কোটি টাকা। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানাইতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982 কোটি 91 লক্ষ 74 হাজার কোটি টাকা ব্যয় করেছে। মাননীয় স্পিকার, এটা তো শুধু মুজিব বর্ষ, এছাড়া প্রধানমন্ত্রীর 1 বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে 35 কোটি টাকা। অপর এক প্রশ্নের উত্তরে বর্তমান সরকার দেশের আর্থিক শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় সরকার কোনো নিয়োগ দিচ্ছে না। আমরা আশা করছি যে আমরা বড় ধরনের পরিবর্তন ক্যাপিটাল মার্কেটে এনেছি এবং আনতে যাচ্ছি। শুধু দেশের বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে নাই, লিস্টেড কোম্পানিদের আস্থা ফিরে আসছে। আর্থিক শৃঙ্খলা এই সরকারের টপ প্রায়োরিটি। এই জায়গাটা আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। প্রত্যেক কিছু তদন্ত হচ্ছে, অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে অ্যাকশন নেওয়া হয়েছে এবং এটা একটা চলমান প্রক্রিয়া। সকল সংসদ সদস্যকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। প্রশ্নোত্তর পর্ব শেষে সাবেক রাষ্ট্রপতি, স্পিকার ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক জানিয়ে অধিবেশনে 1 মিনিট নীরবতা পালন করে দোয়া ও মোনাজাত করা হয়। তার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সচিবালয় অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে বসে ঢাকা সফররত সংস্থাটির 12 সদস্যের প্রতিনিধি দল। অর্থমন্ত্রী জানান, ফ্যাসিস্ট আমলের ঋণ কর্মসূচি জনগণের স্বার্থে ছিল না, তাই পুরনো কর্মসূচি বাদ দিয়ে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ঋণ সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ সফরে IMF। রোববার বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে IMF-এর মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের ডেপুটি ডিভিশনের প্রধান ইভো ক্রিনজারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি। $4.5 বিলিয়ন নতুন ঋণ চুক্তির সম্ভাব্যতা যাচাইয়ে 16 জুন পর্যন্ত সফরে বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনায় ব্যাংক খাতের সংস্কার, রাজস্ব আয় বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ছাড়াও প্রাধান্য পাবে নতুন বাজেট ও বেতন কাঠামো। অর্থমন্ত্রী জানান, IMF-এর সঙ্গে পুরনো ঋণ কর্মসূচি নয়, বরং দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে সরকার। এ সময় আগের ঋণ কর্মসূচিরও সমালোচনা করেন তিনি। কিস্তির টাকার চেয়ে আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা,
এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই, নাহলে আমরা প্রোগ্রাম থেকে বেরোলাম কেমন? গভর্নরের সঙ্গে 2 দফায় বৈঠকের পর মুখপাত্র জানান, IMF এর সব শর্ত প্রতিফলিত হয়েছে নতুন মুদ্রানীতিতে। ফলে ঋণ পাওয়ার ক্ষেত্রে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতির বিষয়টা অ্যাড্রেস করতে গিয়ে কিন্তু সর্বশেষ যে আমরা মনিটারি পলিসি ঘোষণা করলাম সেখানে কিন্তু অপরিবর্তিত রেখেছি। যে সকল সমস্যা হচ্ছে সেগুলো আমরা অ্যাড্রেস করতে আবার যুগোপযোগী পদক্ষেপ নিচ্ছি কিনা এগুলো যদি তারা খতিয়ে দেখে, আশা করি বাংলাদেশ ব্যাংকে যে পরবর্তী যে ঋণ দানের কথা শুনছি সেই ব্যাপারে IMF এর সিদ্ধান্ত পজিটিভ হবে। ডলার সংকট মোকাবেলা করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে 2023 সালে IMF এর সঙ্গে $470 কোটি ঋণ কর্মসূচিতে যুক্ত হয় বাংলাদেশ। পরে অন্তর্বর্তী সরকারের সময় আকার বাড়িয়ে করা হয় $550 কোটি। এ পর্যন্ত 5 কিস্তিতে $364 কোটি পেয়েছে বাংলাদেশ। তবে ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় নিয়ে প্রায় 1 বছর আলোচনা চললেও সে অর্থ ছাড় হয়নি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপের খবর। অতিরিক্ত সময় সুইস রক্ষণ দেয়াল গড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। 10 জনের সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমির মঞ্চে মেসিরা। গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থেকে এসএম ইকবালের ম্যাচ রিপোর্ট। মাঠে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে। পৃথিবীর মায়া ত্যাগ করেছেন দেশটির 89 বছর বয়সী কিংবদন্তি মিডফিল্ডার অ্যান্তোনিও রাত্তিন। সুইজারল্যান্ডের বিপক্ষে তাই হাতে কালো ব্যাজ পরে টিম আলবিসেলেস্তে। শীর্ষ 4 নিশ্চিত করার ম্যাচে আগের একাদশেই আস্থা রেখেছিলেন লিওনেল স্ক্যালোনি। ইজিপ্ট ম্যাচে আগে পিছিয়ে পড়া আর্জেন্টিনা এদিন শুরু থেকেই মরিয়া লিড পেতে। সে অপেক্ষা ম্যাকঅ্যালিস্টার ঘোচান মাত্র 11 মিনিটে। লিওনেল মেসির কর্নার থেকে দুর্দান্ত হেডে কোবেলকে বোকা বানান লিভারপুল ম্যান। এরপর আর্জেন্টিনার খেলা শুধুই বিরক্তি উপহার দিয়েছে। পক্ষান্তরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড। 31 মিনিটে সমতার খুব কাছেও চলে গিয়েছিল মুরাত ইয়াকিনের শিষ্যরা। সে যাত্রায় আলবিসেলেস্তেদের রক্ষা করেন এমিলিয়ানো মার্তিনেজ। রাইট ব্যাক পজিশনে এদিন বেশ নড়বড়ে দেখা গেছে স্ক্যালোনি শিষ্যদের। নাওয়েল মলিনা প্রায়ই হারিয়েছেন তার পজিশন, যার সুযোগ নিয়ে আর্জেন্টিনাকে কোণঠাসা করে ফেলে সুইসরা। 65 মিনিটে কোন রকমে দলকে রক্ষা করেন এমি, তবে আর বাঁচাতে পারেননি 67 মিনিটে। নরওয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। সমতায় ফিরে যেন আরো উজ্জীবিত হয়ে ওঠে মুরাত ইয়াকিন বাহিনী, কিন্তু তারা ব্যাকফুটে চলে যায় 72 মিনিটে এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে। তবে সুইজারল্যান্ডের 10 জনের দল পেয়েও তার সুযোগ নিতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। যোগ করার সময় লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত একটা প্রচেষ্টা নষ্ট করে দেন কোবেল, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমে অবশ্য 10 জনের সুইজারল্যান্ডকে চেপে ধরে আর্জেন্টিনা। প্রতিপক্ষের উপর বেশ চাপ তৈরি করলেও বাধাপ্রাপ্ত হচ্ছিল সুইস ডিফেন্স দেয়ালে। অবশেষে 112 মিনিটে হুলিয়ান আলভারেজ ম্যাজিক তার অসাধারণ ফিনিশিং এ আবারও লিডে স্ক্যালোনি বাহিনী। শেষ মুহূর্তে পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড, যার ফলে প্রতিপক্ষের রক্ষণ ভাগে বেশ স্পেস পায় আর্জেন্টিনা। যে সুযোগ কাজে লাগাতে ভুল করেনি বর্তমান চ্যাম্পিয়নরা। এক্সট্রা টাইমের যোগ করার সময় থিয়াগো আলমাদার শট সুইস গোলির প্রথম প্রচেষ্টায় প্রতিহত করলেও বল চলে যায় লাউতারো মার্তিনেজের কাছে। তার ক্লিয়ার ফিনিশিং এ 3-1 ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মানসম্মত পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি উল্লেখ করে পরিবার পরিকল্পনা কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সমৃদ্ধ দেশ গড়তে দক্ষ মানব সম্পদ তৈরির তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি। তারুণ্যের প্রত্যাশা ও জাতীয় অগ্রাধিকারকে প্রাধান্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, মানসম্মত পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি, আর অপরিকল্পিত ও অদক্ষ জনগোষ্ঠী দেশের জন্য বড় চ্যালেঞ্জ। মানসম্মত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি, উন্নয়নের মূল ভিত্তি, সমৃদ্ধের চাবিকাঠি। আবার অপরিকল্পিত ও অদক্ষ জনগোষ্ঠী দেশের জন্য বড় চ্যালেঞ্জ। তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী দক্ষতায় সমৃদ্ধ করে আগামী দিনের দক্ষ মানব সম্পদে রূপান্তর করার উপর জোর দেন রাষ্ট্রপতি। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 1/3 তরুণ। এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী
আমাদের বড় সম্ভাবনা। তাই আজকের তরুণদের আগামী দিনের দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে হবে। আর তা করতে না পারলে এই সম্ভাবনাই একসময়ে বেকারত্ব, দারিদ্র্য, সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। শিক্ষা বঞ্চিত ও পিছিয়ে পড়া পরিবারে জন্মহার তুলনামূলক বেশি মন্তব্য করে পরিবারের পরিকল্পনা কার্যক্রমকে ঢেলে সাজাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। বাল্যবিবাহ প্রতিরোধ, বিয়ের গড় বয়স বৃদ্ধি এবং কিশোর কিশোরীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম সামাজিক অগ্রাধিকার। প্রত্যেকের সচেতনতায় পরিকল্পিত পরিবার এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে শিশুরা জন্ম নেবে বলে প্রত্যাশার কথা জানান রাষ্ট্রপতি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। 2 দফা নামাজে জানাজা শেষে জাতীয় সংসদ এলাকার নির্ধারিত চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতা সহ সংসদ সদস্যরা। এ সময় তার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন দীর্ঘদিনের সহকর্মীরা। যে সংসদে দীর্ঘদিন স্পিকারের দায়িত্ব পালন করেছেন, রোববার সেখানেই কফিন বন্দী হয়ে আসলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। জাতীয় সংসদ সচিবালয়ের সর্বস্তরের বৈরী আবহাওয়ার কারণে সংসদের দক্ষিণ প্লাজা টানেলে আয়োজন করা হয় 2য় দফা জানাজা। এতে অংশ নেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ সংসদ সদস্যরা। ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। স্মৃতিচারণ করেন তার বর্ণাঢ্য কর্মজীবনের। মানুষটি সম্পর্কে সকলেই এক বাক্যে স্বীকার করেন যে তার কোনো ব্ল্যাক স্পট তার জীবনে নেই। ব্যারিস্টার নওশাদ জমিরের সমগ্র জীবন অত্যন্ত বর্ণাঢ্য। তিনি রাজনীতিবিদ হিসাবে যেভাবে সফল ছিলেন, তেমনি আইনজীবী হিসাবে সেই একইভাবে সফল ছিলেন। রাজনীতিতে তার সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে মনে হয় যে তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। চাল চলনে অভিজাত, অভিজ্ঞ একজন ভদ্র রাজনীতিককে আমরা হারিয়েছি। তিনি তার এলাকা পঞ্চগড় এবং অন্যান্য অঞ্চলেও সাধারণ মানুষের অনেক কল্যাণ সাধন করেছেন। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে। এরপর সংসদ ভবনের নির্ধারিত স্থানে দাফন করা হয় সাবেক এই স্পিকারকে। রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার দেশব্যাপী শোক কর্মসূচি পালন করবে বিএনপি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদক জয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা। বিকেলে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর স্বর্ণপদক জয়ী শিক্ষার্থী সহ প্রতিনিধি দলের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীদের এই সাফল্যে তিনি গর্ব প্রকাশ করেন। বলেন, দেশের নতুন প্রজন্মের উদ্ভাবনীয় সৃজনশীল মেধার বিকাশে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রতিনিধি দল কাজাখস্তানে অনুষ্ঠিতব্য এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে অংশগ্রহণের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। রাত 11টার সময় আরও থাকছে। শিকারীর ফাঁদে আহত হয়ে 6 মাসের চিকিৎসায় সুস্থ রয়্যাল বেঙ্গল টাইগার আবারও ফিরল সুন্দরবনে। গতিবিধি ও নিরাপত্তা পর্যবেক্ষণে 20টি ক্যামেরা ট্র্যাপ। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। এবার বাণিজ্যের সংবাদ। রফতানির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি গেল অর্থ বছরে, হয়নি আগের অর্থ বছরের সমান আয়ও। এমন নেতিবাচক অবস্থার মধ্যেই গেল জুনে পাট ও পাটজাত পণ্য থেকে রপ্তানি আয় বেড়েছে 86% বেশি, প্রায় 50% করে প্রবৃদ্ধি হয়েছে চামড়া, কৃষিজাত ও প্রকৌশলী পণ্যের রপ্তানি আয়। জাহাজ রপ্তানি থেকে আয় বেড়েছে প্রায় 700%। গেল অর্থবছরে পণ্য রপ্তানি থেকে আয়ের প্রত্যাশা পূরণ না হলেও উচ্চ প্রবৃদ্ধি অর্জন করে চমক দেখিয়েছে বেশ কয়েকটি খাত।
বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির পরিসংখ্যানে দেখা গেছে গেল অর্থ বছরের শেষ মাস জুনে বাংলাদেশের সোনালী আঁশ, পাট ও পাটজাত পণ্য থেকে রফতানি আয় এসেছে $9.3 কোটি, যা আগের অর্থ বছরের তুলনায় ৭৬.৬% বেশি। এ সময় ৫০% কাছাকাছি যেসব খাতের আয় বেড়েছে তার মধ্যে এগিয়ে চামড়া ও চামড়াজাত পণ্য। এ খাত থেকে গেল মাসে আয় এসেছে $12.৮০ কোটি, যা এক বছর আগের তুলনায় ৪৭.৬৮% বেশি। গেল মাসে ৪৬.৭৭% প্রবৃদ্ধি হয়েছে কৃষিজাত পণ্য রফতানির আয়। এ খাত থেকে এসেছে $৮.৯৬ কোটি। এ সময় প্রকৌশল পণ্য রয়েছে $5.৪০ কোটি, বছর ব্যবধানে বেড়েছে ৪৪.৭৪%। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। বছর ব্যবধানে বাংলাদেশ থেকে বিদেশি কর্মী যাওয়া কমেছে প্রায় 29%। সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে কমেছে প্রায় 41%। অন্যদিকে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইতালিতে বেড়েছে বাংলাদেশি কর্মী সংখ্যা। একই সঙ্গে নতুন গন্তব্যে শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে ইরাক আর কম্বোডিয়া। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় উৎস জনশক্তি রফতানি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিদেশে গেছেন ৩,৬৫,৬৬৭ জন বাংলাদেশি কর্মী। তবে গেল বছর একই সময়ের তুলনায় তা প্রায় ২৯% কম। বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে এখনও সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। বছর ব্যবধানে সেখানেও কর্মী যাওয়া কমেছে প্রায় 41%। অন্যদিকে বাংলাদেশের কর্মীদের জন্য বর্তমানে দ্বিতীয় বৃহত্তম গন্তব্য সিঙ্গাপুর। চলতি বছরের প্রথম 6 মাসে দেশটিতে গেছেন ৩৬,৩০৭ জন কর্মী। আগের বছর একই সময় গিয়েছেন ৩২,০৯৭ জন। এদিকে সিঙ্গাপুরের কাছে দ্বিতীয় অবস্থান হারিয়ে কাতার এখন তালিকায় তৃতীয় অবস্থানে। ২০২৬ সালের প্রথম 6 মাসে দেশটিতে বাংলাদেশ থেকে কর্মী গিয়েছে ২৯,০৮৮ জন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৯% কম। কর্মী যাওয়ার প্রবণতা কমেছে কুয়েতেও। অন্যদিকে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে বিকল্প শ্রমবাজারে। মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইতালিতে কর্মী সংখ্যা বেড়েছে। একই সঙ্গে নতুন গন্তব্য হিসেবে শীর্ষ 10-এর তালিকায় জায়গা করে নিয়েছে ইরাক ও কম্বোডিয়া। মোট কর্মী সংখ্যা কমে গেলেও বেড়েছে নারী কর্মীর অংশগ্রহণ। চলতি বছরের প্রথম 6 মাসে বিদেশে গেছেন ৩২,৫৪৩ জন নারী কর্মী। আগের বছরের একই সময়ের তুলনায় যা প্রায় 15% বেশি। জিনাতারা জশোয়া, সময় সংবাদ। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ কম হলেও এবার বৃত্তি পেয়েছে প্রায় ৮০,০০০ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে ৩৩,০০০। নিবন্ধনের পরও কেন বিপুল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আগামীতে পরীক্ষার পরিধি ও বৃত্তির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এতে সারা দেশ থেকে অংশ নেয় ২,৫৬,০০০ শিক্ষার্থী, কিন্তু নিবন্ধিতদের মধ্যে প্রায় ৩৫%ই পরীক্ষায় অংশ নেয়নি। রোববার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবার মোট ৭৯,২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্ট পুলে ৩২,৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৪৬,২৮১ জন। যারা বৃত্তি শিক্ষামন্ত্রী জানান, আগামীতে আরো বড় পরিসরে বৃত্তি পরীক্ষা আয়োজন করা হবে। একই সঙ্গে বৃত্তির সংখ্যা বাড়ানোরও পরিকল্পনা রয়েছে। এদিকে শিক্ষার্থীদের পরীক্ষায় অনুপস্থিতি ও শিক্ষকদের প্রশিক্ষণের ব্যাপারে সরকার কাজ করছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আগামীতে বৃত্তির সংখ্যা বাড়িয়ে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি বছর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা যেন আমরা বাড়াতে পারি। সরকারি প্রাথমিকের বাইরেও প্রাইভেট কিন্ডারগার্টেনদেরও যেন উৎসাহিত করতে পারি এই বৃত্তিতে অংশগ্রহণ করবার জন্য সব ধরনের পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর ডিরেক্ট নেতৃত্বে আমাদের মন্ত্রণালয় থেকে নেওয়া হচ্ছে। 33% আমাদের জেনারেল স্কুলে ড্রপ করেছে, 45% ড্রপ করেছে মাদ্রাসায়, এবং 54% ড্রপ করেছে কারিগরিতে। ইটস এ হিউজ নাম্বার।
এটা আমরাও দেখেছি এবং এই ব্যাপারে আমরা সক্রিয় চিন্তা করছি কি কারণে হচ্ছে। 64 জেলার ডিসি এবং বোর্ডের চেয়ারম্যানদের সাথে কথা বলে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলি মনিটরিং করেই আমরা পরীক্ষা নেওয়া না নেওয়ার সিদ্ধান্তগুলো নিচ্ছি। আমরা লেটেস্ট ওয়েদারম্যানের রিপোর্ট এখনো পাইনি, তারা অপেক্ষা করছে। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, নতুন পাঠ্য বইয়ের মলাট, ভেতরের কাগজ এবং ছাপার মান এমন হতে হবে যাতে তা শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদেরকে আমরা সুন্দর বই উপহার দেব। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা কখনোই জায়গা পাবে না, এমন মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। রোববার বিকেলে রাজধানীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক আলোচনা সভায় কথা বলেছেন তিনি। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের পরিপ্রেক্ষিতে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। এ সময় আলোকচিত্রী শহীদুল আলম বলেন, এক শেখ হাসিনায় সীমাবদ্ধ না থেকে তার রাজনৈতিক আদর্শকে মুছে ফেলায় গুরুত্ব দিতে হবে। জুলাইয়ের শত্রুদের বিশ্বব্যাপী নজরদারির জন্য সরকারের কাছে ইন্টেলিজেন্স এজেন্সি গঠনেরও দাবি জানিয়েছেন বক্তারা। শেখ হাসিনার তালব্যস্য বাংলাদেশে আসবে না, তার এই সাহস নেই। আর যদি তিনি আসেন, তাকে ফাঁসির কাষ্ঠ বা ফাঁসির যে আমাদের যে দড়ি, সেটাকে ফেস করতে হবে। এর বাইরে কোনো আলোচনা নাই। গদিতে কে আসলো কে গেল সেটার দিকে না দেখে রাজনৈতিক সংস্কৃতি বদলালো কিনা। কারণ আমি যতক্ষণ না আমার নিজের দেশে মেরুদণ্ড সোজা রেখে জোর গলায় যা বলার প্রয়োজন বলতে পারবো, ততক্ষণ সত্যিকার অর্থে আমি স্বাধীন বাংলাদেশ পাইনি। দুর্নীতির 81% অভিযোগেই আমলে নেয় না দুদক। 2025 সালে প্রায় 14,000 অভিযোগ জমা পড়লেও অনুসন্ধানের জন্য গ্রহণ করে মাত্র 2,500। সংস্থাটির দাবি, ব্যক্তিগত পারিবারিক বিরোধ, হয়রানিমূলক এবং তফসিলভুক্ত নয় এমন নানা অভিযোগ জমা পড়ছে। বিশেষজ্ঞদের মতে নিরপেক্ষ যাচাইয়ের পাশাপাশি মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তাসলিম তৌহিদের রিপোর্ট। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুদকে পৌঁছায় শত শত অভিযোগ। কেউ দুর্নীতির তথ্য তুলে ধরেন, আবার কেউ ব্যক্তিগত বিরোধ কিংবা প্রতিশোধের হাতিয়ার হিসেবেও ব্যবহার করেন অভিযোগের এই প্রক্রিয়াকে। সম্প্রতি এমনই একটি পাল্টাপাল্টে অভিযোগ জমা পড়ে দুদকে। অভিযোগে বলা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল ইসলাম তার পিতার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরিতে অনৈতিক সুবিধা নিয়েছেন। অন্যদিকে শরীফুল ইসলামের বাবা মোশাররফ নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করে অভিযোগটিকে ষড়যন্ত্র বলে তদন্তের দাবি জানান। বিষয়টি যাচাই করতে সময় সংবাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাথে। ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও সংস্থাটির কর্মকর্তারা জানান, লাল মুক্তি বার্তা, সমন্বিত মুক্তিযোদ্ধার তালিকা এবং ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের তালিকায় মোশাররফের নাম রয়েছে। সরকারি নথির ভিত্তিতে তাকে অমুক্তিযোদ্ধা বলার সুযোগ নেই বলেও জানান তারা। যতক্ষণ পর্যন্ত আপনার লাল মুক্তি বার্তা জীবিত থাকবে উনি মুক্তিযোদ্ধা। তথ্য মতে 2025 সালে দুদকে মোট 13,877টি অভিযোগ জমা পড়ে। ব্যক্তিগত রেশারেশি কিংবা ঝগড়া ফ্যাসাদ কিংবা জমির বিষয়, এই ধরনের অভিযোগ অনেক আসে। স্বাভাবিকভাবেই অধিকাংশ অভিযোগগুলি আসলে বাদ পড়ে যায় যাচাইয়ে। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা বলছেন, অভিযোগ বাছাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক ও নিরপেক্ষ হতে হবে। তা না হলে কোনো দরখাস্ত কেউ মিথ্যা অভিযোগ করলে সেটা পেয়েই যদি তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় এবং তাকে যদি তদন্তের জন্য ডাকা শুরু হয়, তাহলে সেই লোকটার আর্থিক, সামাজিক, মানসিক ভয়াবহ একটা ক্ষতির সৃষ্টি করে। মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন এই বিশ্লেষক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সিলেট সিটি কর্পোরেশন কর্মকর্তাদের বিরুদ্ধে ভুয়া জন্মসনদ তৈরির অভিযোগ উঠেছে। ব্রিটিশ হাই কমিশনের তদন্তে ধরা পড়েছে জালিয়াতির বিষয়টিও। এরই মধ্যে ভুয়া 11টি জন্মসনদ স্থায়ীভাবে বাতিল করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত সহকারী নিবন্ধককে বদলি করা হলেও স্বপদে বহাল প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট।
বিদেশ গমন, ভিসা প্রসেসিং ও বিভিন্ন সরকারি সেবায় জন্মসনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, অথচ সেই গুরুত্বপূর্ণ নথি জালিয়াতির অভিযোগে প্রশ্নবিদ্ধ সিলেট সিটি কর্পোরেশন। সম্প্রতি ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে যাচাই বাছাই করতে গিয়ে সিটি কর্পোরেশন অঞ্চল 6 থেকে ইস্যুকৃত 11টি জন্মসনদকে ভুয়া হিসেবে শনাক্ত করা হয়। অন্যদিকে কাগজপত্র সঠিক দিয়েও জন্মসনদ পেতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। হাইকমিশনের তদন্তে জালিয়াতির ঘটনায় দায়ী করা হয়েছে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম ও সহকারী নিবন্ধক নজরুল ইসলামকে। প্রতিবেদনে এ দুজন কর্মকর্তার প্রশাসনিক দুর্বলতা ও দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে বলে উল্লেখ করা হয়। এমন চাঞ্চল্যকর ঘটনায় 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে সিলেট সিটি কর্পোরেশন। পরে 3 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদনে তথ্য যাচাই বাছাইয়ে এগুলো ভুয়া প্রমাণিত হলে 11টি জন্ম নিবন্ধন স্থায়ীভাবে বাতিল করা হয়। তবে তদন্তের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, ঘটনাস্থলে না গিয়েই শুধুমাত্র কাগজের উপর ভিত্তি করে তদন্ত রিপোর্ট জমা দেন তারা। স্পটে যেখানে যাই না, আমরা কাগজ দেখে তদন্ত করছি, তদন্ত না করে দিব কিভাবে? নিয়ম অনুযায়ী আমরা যেভাবে তদন্ত করার প্রয়োজন ওইভাবে তদন্ত করি। এতগুলো জাল সনদ কিভাবে দেয়া হলো এমন প্রশ্নের উত্তরে অভিযুক্ত সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দাবি, এই ঘটনায় কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এটা আসলে একটা বায়বীয়ভাবে কিভাবে হয়ে গেছে, তবে নিশ্চয়ই এর পেছনে কোনো চক্র রয়েছে, কিন্তু সেই চক্র কখনো কোনোভাবেই রাজনৈতিকভাবে বলেন বা প্রশাসনিকভাবে বলেন বা ওইভাবে আমরা কাউকে কখনো খুঁজে পাইনি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলতি বছরের 27 এপ্রিল রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে চিঠি ইস্যু করা হয়। এই অবস্থায় সিসিক প্রশাসক জানান, এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটি হয়েছে, হয়তো বা অফিসিয়ালি আমার কাছে এই বিষয়টা আসলে আমি দেখব এবং যথাযথ ব্যবস্থা নিব। সিলেট সিটি কর্পোরেশনের নিবন্ধন বিভাগে প্রতিদিন গড়ে 250 থেকে 300 আবেদন জমা পড়ে। দ্রুত হয়রানিমুক্ত রাষ্ট্রীয় সেবা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর পাশাপাশি জন্ম নিবন্ধন জালিয়াতিতে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি নগরবাসীর। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। পাটের সোনালী অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট বীজ আমদানি বন্ধ করতে নতুন বীজ উৎপাদনে গবেষণা করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। দুপুরে কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা সভা শেষে তিনি এই বক্তব্য দেন। ইন্ডিয়া থেকে যে পাটের বীজটা আসে, এই বীজটার সমকক্ষ আমাদের যে তুষার 9 যে বীজটা আছে সেটাকে আমরা গবেষণা করে আমরা সেই সমপর্যায়ে নেওয়ার জন্য, যাতে বিদেশি বীজের উপর আমাদের নির্ভর হতে না হয়। জাগ দেওয়ার জন্য আমাদের বীজটা 120 দিন লাগে, ইন্ডিয়ার বীজটা 100 দিন লাগে, যাতে আমরা 100 দিনের মধ্যে আমাদের বীজটার জাগ দেওয়া বা পচন ধরানোর জন্য প্রক্রিয়াজাত করতে পারি। এই বীজ উৎপাদন করার জন্য আমরা ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করেছি। এই ছিল আমার কাছে থাকা রাত 11টার সময়ে। এরপর সময় সংবাদ নিয়ে যুক্ত হবেন সহকর্মী মিসবাহুল আলিফ। ধন্যবাদ রাব্বিক। পরবর্তী সংবাদগুলো নিয়ে সাথে থাকছি আমি মিসবাহুল আলিফ। সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো কাল বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেবেন বৃক্ষরোপণ, খাল খনন কার্যক্রম এবং দলীয় সভায়। তার সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে বইছে সাজ রব। গড়ে তোলা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। অবকাঠামো ও শিল্পোন্নয়ন নিয়ে সরকার প্রধানের ইতিবাচক ঘোষণার অপেক্ষায় রয়েছেন অবহেলিত দক্ষিণাঞ্চলের মানুষ। শোভন হাসান ও সুজয় দাসের ছবিতে আরও জানাচ্ছেন অপূর্ব অপু। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে গত 1 সপ্তাহ ধরেই বরিশালে আনন্দ মিছিল হচ্ছে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল মিটিং করছেন। সোমবার বরিশালে সফর করবেন তারেক রহমান। হাইকমান্ডের নির্দেশে কোনো তরুণ বাড়তি ব্যানার ফেস্টুন টাঙানো হচ্ছে না অর্থ অপচয় রোধে। আগামীকাল সকালে তারেক রহমান সড়ক পথে প্রথমে গৌরনদীতে, দুপুরে নগরীর 30 গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি। এরপর যোগ দেবেন জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সাংগঠনিক সভায়। আগমনের অপেক্ষা আছে এবং উনি বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছেন। আমরা সেখানে সব ধরনের প্রস্তুতি রেখেছি। চলতি বছরের 4 ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় এ অঞ্চলের উন্নয়নের যে আশ্বাস দিয়েছিলেন, এবার সরকার প্রধান হিসেবে সেগুলোর বাস্তবায়নের দিকেই তাকিয়ে আছেন বরিশালবাসী। দীর্ঘদিন যাবৎ বরিশালবাসীর যে সমস্যা, সেই সমস্যাগুলো নিরসনে মাননীয় প্রধানমন্ত্রী এবারের আগমনেই তার প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ শুরু করবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা জুড়ে 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এসএসএফ এর
দেওয়ার সমস্ত নির্দেশনা পরামর্শ সবকিছুকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। সরকার প্রধানের দায়িত্ব নিয়ে তারেক রহমান দেশ জুড়ে কর্মসূচির অংশ হিসেবে বরিশালে 410 কিলোমিটার খাল খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। বরিশাল সহ দক্ষিণাঞ্চলবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে তার আগমনের মধ্য দিয়ে এ অঞ্চলের গতিচাকা সমৃদ্ধ হবে, বঞ্চনামুক্ত হবে দক্ষিণাঞ্চলবাসী। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। প্রায় 100 কোটি টাকার সড়ক নির্মাণের মেগা প্রকল্পের যুগে প্রবেশ করতে যাচ্ছে সিলেট। নিজস্ব প্রযুক্তিতেই অ্যাসফল্ট ও রেডিমিক্স কংক্রিট উৎপাদন করবে সিটি কর্পোরেশন। প্রকল্পে সিসিকের চাহিদা মিটিয়ে রাজস্ব আয় এবং গুণগত মান নিশ্চিতে অভিজ্ঞ জনবল নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। দিগেন সিংহের ক্যামেরায় জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। রাস্তা নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হটমিক্স, অ্যাসফল্ট ও রেডিমিক্স কংক্রিট। এতদিন সড়ক সহ বিভিন্ন প্রকল্পের জন্য নির্ভর করতে হতো অন্য প্রতিষ্ঠানের উপর। এবার সেই নির্ভরতা কমাতে সিলেটে নির্মাণ হচ্ছে আধুনিক অ্যাসফল্ট ও রেডিমিক্স প্লান্ট। নতুন এই প্লান্ট চালু হলে প্রয়োজন অনুযায়ী নির্ধারিত অনুপাতে পাথর, বালু ও বিটুমিন মিশিয়ে দ্রুত অ্যাসফল্ট উৎপাদন সম্ভব হবে। প্রকল্পের আওতায় স্থাপন করা হচ্ছে ঘন্টায় 100 টন উৎপাদন ক্ষমতার অ্যাসফল্ট মিক্সিং প্লান্ট এবং ঘন্টায় 60 ঘনমিটার সক্ষমতার রেডিমিক্স কংক্রিট বেচিং প্লান্ট। ইতিমধ্যে যন্ত্রপাতি সংগ্রহের দরপত্র আহ্বান করেছে সিটি কর্পোরেশন। যে মেটেরিয়াল যেগুলি আসবে আর কি, আমাদের কনক্রিট, তারপরে অ্যাসফল্ট, এটা আমাদের নিয়ন্ত্রণাধীন হবে, ফলে আমাদের কাজের মান বেড়ে যাবে। উৎপাদিত পণ্যের মান উন্নয়নে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। রোডস, এলজিডি তারাও যদি সার্ভিসগুলো সিটি কর্পোরেশন থেকে নেয় তাহলে কোয়ালিটি ম্যাটেরিয়ালস আসবে এবং সাথে সাথে সিটি কর্পোরেশন তাদের রেভিনিউ জেনারেট হবে। নগরীর দক্ষিণ সুরমার তেতলি এলাকায় 8.20 একর জায়গা জুড়ে অ্যাসফল্ট প্ল্যান্টটি স্থাপন করা হচ্ছে। সড়ক উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের নিজস্ব এই প্রকল্পটি বাস্তবায়ন হলে সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচিত হবে। এবার দেখার বিষয়, পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি কবে নাগাদ বাস্তবায়ন করে নগরবাসীকে সুফল দিতে পারে সিলেট সিটি কর্পোরেশন। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের খবর। ইরানে তৃতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বন্দর আব্বাস, চাবাহার, সিরিক সহ 140টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে মার্কিনী বাহিনী। জবাবে কুয়েত, জর্ডান, বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা এবং বিমান ঘাঁটিতে আঘাতের দাবি করছে আইআরজিসি। যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গ করলে ইরানও সমঝোতা মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে শনিবার রাতভর ইরানের শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে যুক্তরাষ্ট্র। তেহরানের সক্ষমতা আরও দুর্বল করতে মার্কিন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানায়, দক্ষিণাঞ্চলের আসালুয়ে ও বন্দর ই দায়ের এলাকার বাসিন্দারা কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। দেশটির দক্ষিণ পশ্চিম উপকূলের খুজেস্তান প্রদেশের বন্দর ই মাহ শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানের খোন্দাবে সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে তেহরান। পাল্টা জবাব দিয়েছে ইরানও। বাহরাইন, কুয়েত, জর্ডান, কাতারে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে আইআরজিসি। কাতারের আল উদেইদ বিমানবন্দর, জর্ডানের প্রিন্স হাসান বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ওমানের দুকম বন্দরেও ব্যাপক আঘাতের দাবি করেছে আইআরজিসি। ড্রোন প্রতিহতের দাবি করেছে সংযুক্ত আরব আমিরাতও। যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গ করলে তেহরানও সমঝোতা মানবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। একতরফা চুক্তির যুগ শেষ বলে তীব্র সমালোচনা করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। এদিকে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ে আলোচনার বিষয়ে ওমানের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছে ইরান। এর আগে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয় আইআরজিসি। রাইসা জান্নাত, সময় সংবাদ। বৈরী আবহাওয়াও থামাতে পারেনি আর্জেন্টিনা দলের বাংলাদেশি সমর্থকদের জয়োল্লাস। বৃষ্টি মাথায় নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে প্রিয় দলকে সমর্থন জুগিয়েছেন ভক্তরা। তাদের বিশ্বাস, এবারেরও বিশ্বকাপেও শিরোপা নিয়ে ফিরবে মেসির দল।
লিওনেল মেসিরা যেমন অপ্রতিরোধ্য, তেমনি আর্জেন্টিনার দলের বাংলাদেশি সমর্থকরাও। এমন জয় উদযাপন তাই বলে দেয়। উত্তর আমেরিকা বিশ্বকাপে কোনো দল আটকাতে পারছে না মেসি আলভারেজদের। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে যখন লড়ছিল আলবিসেলেস্তেরা সকালে বৃষ্টিতে, তখন নাকাল রাজধানীবাসী। তবে সেই বৃষ্টিও আটকে রাখতে পারেনি সমর্থকদের। সংখ্যায় কিছুটা কম হলেও ম্যাচ শুরুর আগেই বড় পর্দার ম্যাচ দেখতে বৃষ্টি মাথায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হাজির হন ভক্তরা। বৈরী আবহাওয়ায় ম্যাচ দেখা নিয়েছিল অনিশ্চয়তা। তবে যে কোনো মূল্যেই মেসি মার্টিনেজদের খেলা দেখতে চাই তারা। আমরা সকাল 6টায় টিএসসি ময়দানে উপস্থিত হই, একমাত্র আর্জেন্টিনার প্রতি ভালোবাসা। বৃষ্টি হোক ঝড় হোক, আর্জেন্টিনা মানে হচ্ছে ভাই আবেগের জায়গা। গ্রুপ পর্বে আধিপত্য দেখিয়ে পার করেছে আর্জেন্টিনা। নকআউটে সমর্থকদের স্নায়ু পরীক্ষা নিয়েছে। কোয়ার্টারে সুইসদের বিপক্ষে লিড নিয়েও জয় পেতে কাঠখড় পোড়াতে হয়েছে। তবুও সেমির টিকিট পাওয়ায় স্বস্তি সমর্থকদের কণ্ঠে। মানে আমরা 3 স্টার এবং 3টা গোল দিয়ে একটা ফ্লো তৈরি করেছি এবং এই ফ্লোটা আমাদের মধ্যে রাখতে পেরেছি। এটা আমাদের আসলে মানে খুশির বিষয়। আর্জেন্টিনার সবাই এক একজন মেসি, এটাই বুঝতে হবে। আমরা মেসি অবসরে গেলে ইনশাল্লাহ মেসি আবার বের হবে আমাদের। যত যাই হোক এই দলটা নিরাশ করবে না, জিত জয় নিয়েই ফিরবে। কোয়ার্টারে বাধা পেরিয়ে আসা আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। ফাইনালের পথে থ্রি লায়ন্সদের বাধা টপকানোর কঠিন চ্যালেঞ্জ মনে করছে না মেসি ভক্তরা। তাদের চোখ টানা দ্বিতীয় শিরোপায়। আমাদের কাছে কোনো দলই কঠিন না, সব দলই সহজ। প্রত্যেক ম্যাচে যেহেতু 3টা করে দিচ্ছি, ইনশাল্লাহ ইংল্যান্ডকেও 3টাই দিব। ফার্স্ট উইকে খারাপ হচ্ছে, লাস্ট উইকে আমরা প্রত্যেকটা ম্যাচ আমরা লাস্টে আমরা গোল দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের জয় এবার ইনশাল্লাহ হবে। আমরা বিশ্বকাপ নিবই আর্জেন্টিনা। প্রত্যেকবারই খেলা একটা কম্পিটিশন আছে, ওই লাস্টে যে গোল দিচ্ছে। তবে আমরা হতাশ না, আমরা এবারও ফাইনাল খেলবো ইনশাল্লাহ। মেসি গোল না পেলেও জয় এসেছে আর্জেন্টিনার, তাতেই উচ্ছ্বসিত সমর্থকরা। থামতে চান শিরোপা জয় দিয়ে। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি মাথায় নিয়ে প্রিয় দলের খেলা দেখতে দেশের বিভিন্ন প্রান্তে জড়ো হন আর্জেন্টিনা সমর্থকরা। খেলার শুরু থেকে উৎকণ্ঠা থাকলেও সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারাতেই উল্লাসে ফেটে পড়েন। আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জিতবে এই প্রত্যাশা রাখছেন ভক্ত সমর্থকরা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাটকীয় এক লড়াই শেষে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রিয় দলের জয়ের আনন্দে উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের ভক্ত সমর্থকরা। মুন্সিগঞ্জে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচ জুড়ে গোছানো ফুটবল খেলতে না পারলেও শেষ পর্যন্ত জয় তুলে নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার প্রত্যাশা ভক্তদের। ময়মনসিংহে বৃষ্টি উপেক্ষা করে নগরীর টাউন হল প্রাঙ্গণে বড় পর্দার সামনে জড়ো হন সমর্থকরা। ম্যাচের 113 মিনিট উৎকণ্ঠায় ছিলেন সবাই। তবে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে 3-1 ব্যবধানে হারাতেই মুহূর্তে বদলে যায় দৃশ্যপট। উচ্ছ্বাস, করতালি আর আর্জেন্টিনা মেসির জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। আমাদের বস কখন আমাদের নিরাশ করে না, আমরা জানো আমরা জিতবো। আর্জেন্টিনা মানে অসাধারণ, অপ্রতিরোধ্য। আমরা জানতাম আমরা জিতবো। মেসি ম্যাজিক। রংপুরের টাউন হল চত্বরে এলজিডি স্ক্রিনে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচ উপভোগ করেন হাজারো ফুটবল প্রেমী। রাজশাহীতেও কেন্দ্রীয় শহীদ মিনারে প্রিয় দলের জার্সি গায়ে হাজির হন হাজারো তরুণ তরুণী। জয়ের ধারা অব্যাহত রেখে এবারও প্রিয় দল বিশ্বকাপ জিতবে প্রত্যাশা ভক্ত সমর্থকদের। এটা আমাদের 2022 বিশ্বকাপ থেকে আমাদের অভিজ্ঞতা আছে। অস্থির লাগছে, অস্থির মানে কি বলবো। ইনশাআল্লাহ আমরা ফাইনাল খেলবো আর মেসির হাইয়েস্ট গোলদাতা হবে মেসি। বরিশালের বেলস পার্ক মাঠে বড় পর্দায় খেলা দেখতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে জড়ো হন আর্জেন্টিনার সমর্থকরা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশাপাশি একসঙ্গে খেলা দেখলেন আর্জেন্টাইন ও সুইস নাগরিক। বাদ্যের তালে নেচে গিয়ে মেসিদের খেলা উপভোগ করেন আকাশী সাদার ভক্তরা। তাদের দৃঢ় বিশ্বাস ছিল চাপের মধ্যে থেকেও ম্যাচ বের করে নেবে প্রিয় দল। তবে মেসি গোল না পাওয়ায় কিছুটা আফসোস রয়েছে তাদের। আরও একটা ম্যাচ, আরও একটা স্বপ্ন পূরণ। গর্জনটাও একই রকম, উন্মাদনাতেও নেই পার্থক্য, কারণ দলটা এখন শিরোপা থেকে মাত্র 2 জয় দূরে।
আসরে এখন পর্যন্ত মোট 17 গোলের 8টি মেসির পা থেকে। সুইজারল্যান্ডের বিপক্ষেও সেই ম্যাজিক দেখতে বৃষ্টি বাধা উপেক্ষা করে সমর্থকদের উপস্থিতি। হতাশ করেননি অ্যালান টেন, গোল না পেলেও করেছেন বিশ্বকাপের ইতিহাসের রেকর্ড 11তম অ্যাসিস্ট। আসলে মেসি বয়স যত হচ্ছে তত আরো নতুন রূপে ভয়ঙ্কর রূপে ফিরতেছে। মেসি গোলটা দেয়নি, এটা একটুটা আপসেট ছিলাম, কারণ মেসি যেহেতু প্রতিটা ম্যাচে একটা না একটা চমক দেখায়। মেসি গোল না পেলেও ম্যাচের শুরুতে কর্নার থেকে কিন্তু একটা অ্যাসিস্ট করছে, যেটা ম্যাচের মোমেন্টাম অনেকখানি বিল্ড আপ করছে। মেসি গোল করলে আরো বেশি ভালো লাগতো যদি আজকে মেসি গোল পেত। মেসির কাছ থেকে সবসময় প্রত্যাশা আশা করি এবং পাচ্ছি, সেটা আগামী দিনেও পাবো। ইংল্যান্ডের সাথে উনি গোল করবে এটাই আশা করি আমি। 10 মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলের পরও স্বস্তিতে ছিলেন না সমর্থকরা। 67 মিনিটে চমক দেখিয়ে অ্যান্দোয়ে সমতা টানলে আর্জেন্টাইন ভক্তদের সামনে উল্লাসে মেতে উঠেন সুইজারল্যান্ড নাগরিক। চিন্তার ভাঁজ পড়ে সমর্থকদের কপালে। আমি ভাবি নাই সুইজারল্যান্ডের সাথে এত কঠিন হবে, ভাবছি যে জিতবো আমরা 90 মিনিটের ভিতরে। লাস্ট মুহূর্তে যখন এক্সট্রা টাইমে গোলগুলো দিল, একদম খুব ভালো লাগছে, অনেক মজা লাগছে একদম। সুইজারল্যান্ড আজকে আমাদের আর্জেন্টিনার যে মেইন অস্ত্র মিডফিল্ড, সেটাকে প্রায় ডিস্ট্রয় করে দিছে অনেকটাই। পরের অপেক্ষাটা 112 মিনিট পর্যন্ত। এরপরই আলভারেজের চোখ ধাঁধানো শট, আর শেষ দিকে লাউতারোর গোলে স্বস্তির জয় আলবিসেলেস্তেদের। অলরেডি সবাই কান্নাই করে দিছিল, একজন তো শুধু আল্লাহ রাখতেছিলাম, আল্লাহ যাতে একটা গোল দিতে পারে। আলভারেজও গোল পেয়েছে, লাউতারো মার্টিনেজও গোল পেয়েছে, তো ইংল্যান্ডের বিপক্ষে এই ধরনের গোল পাওয়াগুলো আত্মবিশ্বাস যোগাবে। ফার্স্টের দিকে খুব একটা আমরা দেখতে পাচ্ছি না, পরে লাস্টের দিকে যে দেখা যাচ্ছে যে তারা খুবই সুন্দর একটা কামব্যাক দিচ্ছে। উৎসবের মাঝেও ছিল মানবিক বার্তা। টানা ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সেই মানুষদের কথা ভোলেননি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ম্যাচ দেখা দর্শকরা। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। রূপকথা লিখতে পারলেন না আর্লিং হালান্ড। ভাইকিংস রো বন্ধ করে ইংলিশদের সেমির টিকিট পাইয়ে দিলেন জুড বেলিংহাম। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে 2-1 গোলে জিতল ইংল্যান্ড। জোড়া গোল করে ম্যাচের নায়ক বনে গেলেন বেলিংহাম। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। 11 জুলাই এই তারিখে 2018-তে বিশ্বকাপ সেমিফাইনাল আর 21-এ ইউরো ফাইনালে হেরেছিল ইংল্যান্ড। তবে 2026-এ এসে সেই জুজু কাটল থ্রি লায়নদের। নরওয়ের স্বপ্নযাত্রা থামিয়ে 8 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে থ্রি লায়ন্স। ব্রাজিলকে হারিয়ে উঠতে থাকা নরওয়ে দেখছিল প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার স্বপ্ন। মায়ামিতে শুরুতে কিছু বিচ্ছিন্ন আক্রমণ করে দুদল। ইংল্যান্ড সুযোগ কাজে লাগাতে না পারলেও নরওয়ে ভুল করেনি। 36 মিনিটে হ্যারি কেনের কাছ থেকে বল কেড়ে পাল্টা আক্রমণে যায় নরওয়ে। দৃষ্টিনন্দন গোলে নরওয়েকে এগিয়ে নেন আন্দ্রেস শেলদেরুপ। যদিও এই গোল নিয়ে হতে পারে বিতর্ক। গোলের বিল্ড আপে হ্যারি কেনকে ফাউল করলেও সেটা এড়িয়ে যান রেফারি। পিছিয়ে গিয়েও দমে যায়নি ইংল্যান্ড। সমতা আনতেও নেয়নি বেশি সময়। প্রথমার্ধের যোগ করা সময়ের 2য় মিনিটে বেলিংহ্যামের গোলে সমতা আনে থ্রি লায়ন্স। বিরতির পর নরওয়ে চাপ সৃষ্টি করে। ননি মাদুয়েকে ও ডেকলান রাইসকে তুলে নেয় মাঝ মাঠের কর্তৃত্ব হারায় ইংল্যান্ড। 55 মিনিটে আবারও লিড নেয় নরওয়ে। প্রথমবার জর্ডান পিকফোর্ড শট রুখে দিলেও রিবাউন্ডে হেগেম বল জালে পাঠান, কিন্তু নরওয়ের গোল বাতিল করা হয়। ডি বক্সের ভেতরে এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দিয়ে হ্যালান্ড ফাউল করায় ভিএআরে বাতিল হয় সেই গোল। 77 মিনিটে ইংল্যান্ডের গোল পোস্ট আবারও কেঁপে ওঠে। কর্নার থেকে পাওয়া বল ক্রিস্টোফার আয়ের হেড, বল গিয়ে লাগে ক্রসবারে। 87 মিনিটে বুকায়ো সাকা বিপজ্জনকভাবে বল নিয়ে প্রতিপক্ষ ডিবক্সে গেলেও সে যাত্রায় রক্ষা পায় নরওয়ে। নির্ধারিত সময় শেষ হয় 1-1 সমতায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। থ্রি লায়নরা সমর্থকদের বেশি উৎকণ্ঠায় রাখেনি। অতিরিক্ত সময় শুরুতেই লিড নেয় থমাস টুখেলের দল। মর্গান রজার্সের দূরপাল্লার শট গোলরক্ষক ওরজান নাইলেন রুখে দিলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। রিবাউন্ড থেকে গোল করে ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে এগিয়ে নেন জুড বেলিংহ্যাম। এর কিছু সময় পর পেনাল্টি পায় ইংল্যান্ড, কিন্তু সেটা বাতিল হয় ভিএআরে। শেষ পর্যন্ত লিড ধরে রাখে ইংল্যান্ড। 2-1 গোলের জয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখে থ্রি লায়ন্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে মিশরের ইতিহাসে সর্বোচ্চ সাফল্য অর্জন করায় পুরো দলকে সংবর্ধনা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও দলটির পারফরমেন্স মন ছুঁয়ে গেছে ফুটবল ভক্তদের।
69 মিনিট ফুটবল জাদুকর মেসি, মার্টিনেজ, আলভারেসের সামনে প্রাচীর হয়ে বিশ্বকে থমকে দেয়া মোস্তফা শোবেইর ফুটবলের দেশ থেকে সোজা প্রেসিডেন্ট প্যালেসে। শুধু গোলরক্ষক নয়, মোহাম্মদ সালাহ, ইয়াসের ইব্রাহিম, মোস্তফা জিকো, কোচ হোসেম হাসান সহ বিশ্বকাপে মিশরের পুরো দলকে রাজকীয় সংবর্ধনা দিতে ডেকে নিয়েছে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এমন অসাধারণ সাফল্যের পুরস্কার বকেয়া রাখতে চান না প্রেসিডেন্ট। এবারের বিশ্বকাপটা মিশরের জাদুঘরে সংরক্ষিত হাজার বছরের সংস্কৃতির মতো মিশরীয়দের মনেও অবশ্যই গেঁথে থাকবে বছরকে বছর। স্মরণকালের সেরা পারফরম্যান্সের জন্য দলের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সালাহ নিজেও। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের বিতর্ক নিয়েও বলেন, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে ছাড় দেয়া হবে না। টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের গভীরভাবে সমর্থনের জন্য অধিনায়ক হিসেবে দলের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই প্রেসিডেন্টকে। তার কাছ থেকে পাওয়া এমন সংবর্ধনা খেলোয়াড়দের জন্য অনেক বড় সম্মানের। আমি বলতে চাই, আন্তর্জাতিক ফুটবলে এটা মিশর ফুটবলের পুনর্জন্ম ছিল। ভবিষ্যতে আমাদের অধিকার ম্যাচে ক্ষুণ্ণ হতে দেব না। আমরা আমাদের অর্জনে সন্তুষ্ট। মিশরকে বিশ্বের নতুন পরিচয় এনে দেয়া দলটাকে সামনে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রেসিডেন্ট। 92 বছরে বিশ্বকাপে প্রথম ম্যাচ জয়, প্রথমবার নকআউট পর্বে খেলা, আবার সেই প্রথম নকআউট পর্বেই জয়। আর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটা সে যেন কাতার বিশ্বকাপের ফাইনালের থ্রিলারকেও হার মানায়। প্রেসিডেন্ট জানান, বিশ্ব মাতানো মিশরের খেলা উপভোগ করেছে পৃথিবীর সবাই। মিশর যা খেলেছে তা সত্যি অবিশ্বাস্য। আমরা খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ দিতে চাই। খেলোয়াড়রা আমাদের গর্বিত করেছে, বিশ্ববাসীর সামনে নতুন এক পরিচয় এনে দিয়েছে। আমরা দেশবাসী আনন্দিত এই অর্জনে। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই, ওরা নিরাপদে দেশে ফিরেছে। এবারের বিশ্বকাপের বিউটি অফ ফুটবল বলা যেতে পারে মিশরকে। আর্জেন্টিনার বিপক্ষে পুরো দলের অসাধারণ ফুটবল দক্ষতার পর ম্যাচ হেরে গেলেও দলটি জিতেছে কোটি ফুটবল ভক্তের হৃদয়। দেশে ফেরার পর জনগণ যেন এক প্রকার অমোঘ ভালোবাসায় ঘিরে রাখে ফুটবলারদের। ছাদখোলা বাস থেকে সালাহদের দেখতে রাস্তায় ভিড় করে হাজার হাজার ফুটবল সমর্থকরা। তাদের আশা, আর্জেন্টিনাকে হারাতে না পারার আক্ষেপ ঘোচাবে পরবর্তী বিশ্বকাপে। মিশর ফিরে আসবে আরও দ্বিগুণ শক্তিতে। এবারের বিশ্বকাপে মাঠে এবং মাঠের বাইরে নানা কর্মকাণ্ডে সমান তালে আলোচনায় ছিল মিশর। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এদিকে আকস্মিক বন্যায় দিশেহারা কক্সবাজারের বানভাসী মানুষ। বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের। দুর্যোগ মোকাবিলায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। চকরিয়ার কাকারা ইউনিয়নের শাকের মোহাম্মদ চর পূর্বপাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসাইন। বন্যার পানিতে তলিয়ে গেছে তার বসতঘর। পানি ঢোকার পর থেকেই বন্ধ হয়ে গেছে রান্নার চুলা। গত 4 দিন ধরে উনুনে জ্বলেনি আগুন। স্ত্রীর সন্তানকে নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে তার মতো অনেক বানবাসী পরিবারের। কিছু খাইতে পারছি না, পানির অবস্থা বেশি খারাপ। চুলায় এখনো পানি, আগুন দিতে পারছি না, সবাই অনাহারে ওখানে বসে আছি। চকরিয়ার কাকারা ইউনিয়নের মতোই পেকুয়া, মাতামুহুরী, রামু ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে প্লাবিত। এসব এলাকার প্রায় 60% জনপদ এখনো পানির নিচে। ডুবে আছে হাজারো ঘরবাড়ি। পানিবন্দী মানুষ এখন কাটাচ্ছেন দুর্বিষহ দিন। চলছে তাদের বেঁচে থাকার লড়াই। সুপ্রিয় পানি, শুকনা খাবার পর্যাপ্তভাবে এখন প্রয়োজন। বিশুদ্ধ পানি নিয়ে এখানে অবিলম্বে, বিশেষ করে কাকারা ইউনিয়ন, লোকারচর ইউনিয়ন, কোয়ারবিল ইউনিয়ন, এই 5টা ইউনিয়নে অবিলম্বে সরকারের সহযোগিতা করা দরকার। কক্সবাজারে জুলাই মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাত 924 মিলিমিটার, অথচ গেল এক সপ্তাহেই ঝরেছে 700 মিলিমিটার বৃষ্টি। অতি বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও নদী দখল, অপরিকল্পিত নগরায়ন এবং সময়মতো সুইচ গেট খুলে না দেয়ায় দুর্ভোগ আরও বেড়েছে বলে দাবি বানবাসী মানুষের। এখানে আমরা প্রতি বছর এই পানিতে কষ্ট পাচ্ছি। আমাদের বাড়িঘরে ওই যেখানে আমাদের চলতি ভাষায় দমদমে বলি, আমরা দমদমে আমরা থাকি। 600-700 মানুষের বসবাস এই গ্রামটাতে, সবাই পানিবন্দী।
তবে জেলা প্রশাসক জানিয়েছেন সব সুইচ গেট খুলে দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন তিনি। সুইচ গেট এখন কোনোটা আটকা নেই, গত 2 দিন থেকে সবগুলা সুইচ গেট খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, যখন আপনার জোয়ার হয় তখন যেন সমুদ্রের পানি আবার এদিকে না আসে তখন বন্ধ করে দেয়, আবার ভাটার সময় এগুলো খুলে দেওয়া হয়। এই মুহূর্তে কোনো সুইচ গেট কোথাও বন্ধ নেই। পানি উন্নয়ন বোর্ড এটার ব্যাপারে কাজ করতেছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে পাহাড় ধস, ঘরের দেয়াল চাপা ও পানিতে ভেসে এ পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে দিশাহারা বনবাসী মানুষের পাশে দাঁড়ালো বর্ডার গার্ড বাংলাদেশ। দুপুরে রাঙামাটির বাঘাইছড়ির 3টি আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের মাঝে খাদ্য সামগ্রী এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এ সময় আশ্রয় কেন্দ্রের 250 রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। দুর্যোগের এ সময়ে বিজিবির এমন তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগে খুশি বন্যার্থরা। একই দিন খাগড়াছড়ির পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে পানছড়ি বর্ডার গার্ড বাংলাদেশ। দুর্যোগের এ সময়ে সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গত মানুষের পাশে থাকবে বলে জানিয়েছে বিজিবি। আকাশ ভেঙে ঝুম বৃষ্টি। গ্রীষ্মের দীর্ঘ দাবদাহের পর প্রাণ ফিরে পায় মা, মাটি আর প্রকৃতি। আসার মানেই তো বাংলার মাঠ প্রান্তরে বৃষ্টির উল্লাস, স্বস্তির হাসি, খাল বিলে নতুন প্রাণের সঞ্চার। চিরচেনা সেই পরিচয় ভুলে বদলে যাওয়া আষাঢ়ের গল্পই এবার শোনাব। আকাশ ভেঙে নেমে আসা এক পশলা বৃষ্টি, ঝুম বৃষ্টিতে যৌবন ফিরে পায় নদী, মাঠ প্রান্তর ফিরে পায় সবুজের প্রাণ। গ্রীষ্মের দহন শেষে মা মাটি জুড়ে স্বস্তির নিঃশ্বাস। এই তো আষাঢ়। কিন্তু এবছর সেই ছন্দ থমকে গেছে। কালো মেঘ আশার আলো জ্বালিয়ে আবার মুহূর্তেই মিলিয়ে যায় নিরাশার আকাশে। চিরচেনা সেই আশার বদলে যাচ্ছে ক্রমাগত। আষাঢ় মাস আসলে মনে করেন আপনার জালি দিয়া, হাত দিয়া অনেক ধরনের মাছ টাছ ধরছিলেন। জ্যৈষ্ঠের শেষ 15 থেকে আষাঢ়ের শুরুর 15 দিনে জুন মাসে 2022 সালে গাইবান্ধায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 62.72 মিলিমিটার। এবছর একই সময়কালে রেকর্ড করা হয় 37.63 মিলিমিটার বৃষ্টিপাত। আবার 24 ও 25 আষাঢ় দুদিনের বৃষ্টিতে চরম ভোগান্তি আর দুর্ভোগে পড়ে শহরবাসী। আবহাওয়া ও পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব আর প্রকৃতি সুরক্ষায় অবহেলার ফলাফল অতি আর অনাবৃষ্টির মতো প্রকৃতির এমন বেখেয়ালি আচরণ। বজ্রপাত থেকে বাঁচার জন্য আমরা বজ্র নিরোধক বিভিন্ন ধরনের ভবন তৈরি করতে পারি, মাঠের ভিতরে কৃষকদের জন্য বিভিন্ন আশ্রয় কেন্দ্র তৈরি করতে পারি। ষড় ঋতুর বাংলায় গ্রীষ্ম আর শীত মোটা দাগে অনুভূত হলেও বর্ষার মতো শৃঙ্খলা হারাতে বসেছে ঋতুচক্র। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে ঋতুচক্রের শৃঙ্খলা ফেরাতে প্রকৃতির প্রতি সদয় হতে হবে সবার আগে। ইকোসিস্টেমগুলো নিয়ন্ত্রণ হারাচ্ছে। বেশি করে গাছ লাগাতে পারি, তাতে আমাদের পরিবেশ সুরক্ষিত হবে। ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে বদলে যাওয়া জলবায়ুর নির্মম বাস্তবতা। পাল্টে যাচ্ছে ঋতুর হিসাব। প্রতিনিয়ত ভেঙে পড়ছে প্রকৃতির চিরচেনা শৃঙ্খলা। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি মোকাবেলায় সচেতনতার বিকল্প নেই। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নানা প্রকল্পে আধুনিকায়ন হয়েছে সিলেট নগরীর, তবে বদলায়নি ট্রাফিক ব্যবস্থা। মহানগরের কোথাও নেই সিগন্যাল লাইটও, তবে আধুনিক যুগেও হাতের ইশারায় যানজট নিরসনের চেষ্টায় ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, সংশ্লিষ্টরা চাইলে সমস্যার অনেকাংশেই সমাধান সম্ভব। তবে সিটি প্রশাসকের দাবি শিগগিরই নেওয়া হচ্ছে প্রকল্প। আমিরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। 1878 সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয় সিলেট পৌরসভা, আর 2001 সালের 9 এপ্রিল উন্নীত হয় সিটি কর্পোরেশনে। 42টি ওয়ার্ড নিয়ে গঠিত সিটিতে সড়কে একসঙ্গে চলে রিক্সা, ভ্যান, সিএনজি, থ্রি হুইলার ও ব্যক্তিগত নানা ধরনের গাড়ি, বাস সহ অন্যান্য গণপরিবহন। অপ্রশস্ত সড়কে তাই যানজট যেন নিয়মিত ঘটনা। নগরীর যানজট ভোগান্তি নিরসনে একমাত্র ভরসা ট্রাফিক পুলিশ সদস্যদের হাত ও বাঁশের লাঠির ইশারা। এত বছরেও সিলেট মহানগরীতে আলোর মুখ দেখেনি ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। তাই তীব্র রোদ বা বৃষ্টিতেও সড়ক ছেড়ে যাওয়ার উপায় নেই ট্রাফিক সদস্যদের। এমনকি এসব মোড়ে তাদের বসার মতো কোনো পুলিশ বক্স নেই।
এখন হাত তুললে গাড়ি যাবে, হাত নামালে গাড়ি যাবে না। সিটি কর্পোরেশনের অন্যতম একটা বিষয় হচ্ছে ট্রাফিক সিগন্যাল। এই যদি স্ট্যান্ডার্ড না থাকে তাহলে এটা সিটি কর্পোরেশনের জন্য একটা মানানসই নয়। 1996 সালে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নগরীর গুরুত্বপূর্ণ 6টি পয়েন্টে 30 লাখ টাকা ব্যয়ে সিগন্যাল লাইট স্থাপন করা হয়, কিন্তু পরে তা বাস্তবায়ন করা যায়নি। ডিজিটাল সিগন্যাল হতো তাহলে দেখা যাচ্ছে আমরা ঝড় বৃষ্টি এবং তীব্র রৌদ্রের মধ্যে দাঁড়াইয়েও হাত দিয়ে সিগন্যাল দিতে হচ্ছে, সেক্ষেত্রে অনেকটা আমাদের কষ্ট লাঘব হতো। ট্রাফিক বিভাগ বলছে মহানগরের যানজট নিরসনে চাওয়া হয়েছে নগর ভবনের সহযোগিতা। আমার মনে হয় সিলেট নগরীকে একটু সুন্দর নগরী এবং ট্রাফিক ব্যবস্থা উন্নত করার জন্য অচিরেই এই বিষয়গুলো সংযোজন করা হবে। তবে সিটি প্রশাসকের দাবি, ডিজিটাল ট্রাফিক সিগন্যালের জন্য শিগগিরই নেওয়া হবে প্রকল্প। এগুলো ম্যানুয়ালি বেশ মানুষ সমস্যার সংকুলন হয় আর কি। আশা রাখি আমরা অচিরেই এই প্রকল্পগুলো হাত দিব। সিটি কর্পোরেশনের তথ্য মতে চলতি বছর প্রায় 4,635 কোটি টাকা ব্যয়ে সিলেট মহানগরে বাস্তবায়ন করা হচ্ছে স্মার্ট সিটি প্রকল্প, যার মাধ্যমে সৌন্দর্য বর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো সহ আধুনিক সব সুযোগ সুবিধার পরিকল্পনা থাকলেও এবারও অদৃশ্য কারণে তালিকায় রাখা হয়নি নগরীর ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। নীলফামারীতে ট্রাক চাপায় একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। রংপুরেও বাস চাপায় নিহত হয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। বিকেলে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত ভ্যান মুকুটপুর থেকে ডোমার যাচ্ছিল। পথে বোড়াগাড়ি এলাকায় পেছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিতে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান চালক এবং একই পরিবারের 3 সদস্য। আহত 2 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে রংপুরের বর্ডান মোড়ে বগুড়াগামী বাস চাপায় আবুল কাশেম নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এই ঘটনায় বাসটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। জায়গার অভাবে মৌলভীবাজার কমলগঞ্জ পৌরসভায় গড়ে ওঠেনি বর্জ্য শোধনাগার। এতে পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য উন্নয়ন এবং আধুনিক স্যানিটেশন ব্যবস্থার সুফল থেকে বঞ্চিত পৌরবাসী। তবে জমি পাওয়া গেলে নির্মাণের পরিকল্পনার কথা জানায় পৌর প্রশাসক। শাহ ওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য এবং ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। পৌরসভার ময়লা আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে রোগবালাই সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। পর্যটন সমৃদ্ধ মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠার 27 বছরেও আশানুরূপ সেবা বঞ্চিত পৌরবাসী। প্রায় 35 কোটি টাকা ব্যয়ে অন্যান্য প্রকল্প নির্মাণ করা হলেও পরিবেশ সুরক্ষায় বর্জ্য শোধনাগার এখনও স্থাপন করা হয়নি। পৌরসভার বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। তাই দ্রুত বর্জ্য শোধনাগার নির্মাণের দাবি পৌরবাসীর। গাড়িতে ময়লা বরিয়া নিয়ে তারা অন্যান্য ফালানির ব্যবস্থা তারা করবা। আজ পর্যন্ত তো আমরা এটা কোনো ব্যবস্থা আমরা পাইলাম না। বর্জ্য শোধনাগার হওয়ার কথা ছিল, সেটা দীর্ঘদিনই হচ্ছে না। জায়গা সংকলনের অভাবে জায়গা পাওয়া যাচ্ছে না। পৌর প্রশাসকের কাছে আবেদন করব দ্রুত গতিতে যাতে ময়লা শোধনাগার প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। পর্যাপ্ত জায়গা সংকটের কারণে বর্জ্য শোধনাগার নির্মাণ সম্ভব হয়নি দাবি পৌর প্রকৌশলীর। আর জমি পাওয়া গেলে বর্জ্য শোধনাগার নির্মাণের কাজ দ্রুত সম্পূর্ণ হবে জানায় পৌর প্রশাসক। 30 থেকে 100 শতক জায়গা দরকার ছিল। এটা তো আমরা যেহেতু ডোনেট পাই নাই, টেন্ডার হয়েছিল, কিন্তু জায়গার সন্ধান না পাওয়াতে বর্জ্য শোধনাগারটা এই আমাদের প্রকল্প থেকে বাদ গেছে। চাহিদা চেয়েছে, জমি আমরা সন্ধান করতেছি। একটা খাস জমি যদি আমরা পাই পৌরসভার নিকটবর্তী কোনো স্থানে, আমরা সেটাকে ব্যবহার করব, অথবা আমরা একটা জমি যদি অধিগ্রহণের প্রয়োজন হয় আমরা সেভাবে চিঠি প্রস্তুত করে মিনিস্ট্রিকে জানাবো। 1999 সালে প্রতিষ্ঠিত কমলগঞ্জ পৌরসভায় 9টি ওয়ার্ডের লোকসংখ্যা প্রায় 20,000। সময় সংবাদ, মৌলভীবাজার। 4 বছরেও শেষ হয়নি ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ কমপ্লেক্সের নির্মাণ কাজ। মাঝপথে কাজ রেখে গা ঢাকা দিয়েছে ঠিকাদার। খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার নির্মাণ সামগ্রী। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার চিঠি দিলেও কাজে না ফেরার কার্যাদেশ বাতিল করেছে এলজিইডি। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। পুরানো ভবনের জায়গার সংকট দূর করে বিভিন্ন সরকারি দফতরকে একই ছাদের নিচে আনতে নেওয়া হয়েছিল প্রকল্প। সেই লক্ষ্যে 2022 সালের অক্টোবরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে 4 তলা বিশিষ্ট নতুন প্রশাসনিক ভবন ও 1 তলা হলরুম নির্মাণ কাজ শুরু হয়।
চুক্তি অনুযায়ী 2024 সালের 30 জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমআই ট্রেডিং অ্যান্ড কোং 2024 সালের 5 মার্চ পর্যন্ত কাজ করে তুলে নেয় 3 কোটি 14 লাখ টাকার বিল। এর 5 মাস পর আওয়ামী লীগ সরকারের পতন হলে গা ঢাকা দেয় ঠিকাদারও। বর্তমানে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার নির্মাণ সামগ্রী। উপরে প্লাস্টার খসে পড়তেছে, এবার নানা মাধ্যমে দুর্ঘটনা ঘটে। যে ভবনটুকু তৈরি হয়েছে এটুকুরও স্থায়িত্ব কমে যাচ্ছে। এলজিডি বলছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দিয়েও কাজে ফেরানো সম্ভব হয়নি। পরে বাতিল করা হয়েছে কার্যাদেশ। নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুত অবশিষ্ট নির্মাণ কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। পরে যখন দেখলাম যে না, এটা তো আসলে হচ্ছে না, স্যারের পরামর্শক্রমে এটা আমরা বাতিল করে দিই। অবশিষ্ট কাজগুলো আবার নতুন করে আপনার টেন্ডারের মাধ্যমে যেটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আমরা এই কার্যক্রমটি দ্রুত শেষ করার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। এলজিইডির তথ্য মতে ত্রিশাল উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয় 6 কোটি 81 লাখ টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। টাইফুন বাভির তাণ্ডবে বিপর্যস্ত চীনের পূর্বাঞ্চল। 18 লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ঝড়ের প্রভাবে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। ট্রেন চলাচল সীমিতের পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, ফেরি এবং পর্যটন কেন্দ্র। চীনে আঘাত হানার আগে তাইওয়ান, জাপান এবং ফিলিপিন্সেও ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির ঘটনা ঘটে। প্রবল বাতাস, টানা বৃষ্টি আর উত্তাল সাগর, এমন পরিস্থিতির মধ্যেই চীনের ঝেজিয়াং প্রদেশে আঘাত হেনেছে টাইফুন বাভি। একসময় সুপার টাইফুন হিসেবে শক্তি অর্জন করা বাভি স্থলভাগে প্রবেশের আগে কিছুটা দুর্বল হলেও এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়াবিদরা। ঝড়ের আগাম সতর্কতায় ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশ থেকে 18 লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে, ট্রেন চলাচল সীমিত করা হয়েছে এবং স্কুল, ফেরি ও পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। উপকূলীয় এলাকায় সাগরে জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। ডংতো ও তাইঝৌ সহ বিভিন্ন এলাকায় সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। মাছ ধরার নৌকাগুলো বন্দরে ফিরিয়ে আনা হয়েছে এবং হাজার হাজার উদ্ধারকর্মীকে প্রস্তুত রাখা হয়েছে। ঘন্টায় 140 কিলোমিটারের বেশি গতির দমকা হাওয়ায় উপকূলীয় অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা কার্যত থমকে গেছে। চীনে পৌঁছানোর আগে বাভি জাপানের দক্ষিণাঞ্চল ও তাইওয়ানে তাণ্ডব চালায়। তাইওয়ানে ভূমিধসের আশঙ্কায় 14,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। 1,50,000-এর বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে এবং হাজারের বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে ফিলিপিন্সে বাভির প্রভাবে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। 5 লাখের বেশি মানুষ ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবহাওয়াবিদদের আশঙ্কা, স্থলভাগে প্রবেশের পর বাভির শক্তি ধীরে ধীরে কমলেও এর সঙ্গে থাকা ভারী বৃষ্টিপাত নতুন করে বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। তীব্র দাবদাহের মধ্যেই ইউরোপ ও উত্তর আফ্রিকা জুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। স্পেনে দাবানলে প্রাণহানির পাশাপাশি পুড়ে গেছে প্রায় 16,500 একর বনভূমি। সরিয়ে নেওয়া হয়েছে 1,500-এরও বেশি মানুষ। আগুন লাগিয়ে দাবানল সৃষ্টির অভিযোগে ফ্রান্সে 32 জনকে আটক করেছে পুলিশ। মরক্কোতেও আগুন নিয়ন্ত্রণে লড়াই করছে কর্তৃপক্ষ। এদিকে দাবানল শনাক্ত করতে নতুন স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্র। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলের দাবানল। আলমেরিয়া প্রদেশে আগুন গ্রাস করে চলেছে বিস্তীর্ণ বনভূমি। পুড়ে গেছে 16,300 একরের বেশি বনভূমি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 1,500-এর বেশি মানুষকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে চলেছেন 5 শতাধিক দমকল কর্মী। লস গালিয়ার্দোস এলাকার কাছে শুরু হওয়া এই দাবানলে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দাবানল ছড়িয়ে পড়েছে ফ্রান্সেও। লোকালয়ের কাছে আগুন ছড়িয়ে পড়ায় সরিয়ে নেওয়া হয়েছে 10,000 মানুষকে। বিভিন্ন স্থানে আগুন নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ সরিয়ে নেয়া এবং আগুনের উৎস শনাক্তে দেশ জুড়ে কাজ করছে ফ্রান্সের নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে বিভিন্ন অঞ্চলে আগুন লাগিয়ে দাবানল সৃষ্টির অভিযোগে কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার।
উত্তর আফ্রিকার দেশ মরক্কো দক্ষিণ পূর্বাঞ্চলের এর রাশিদিয়া প্রদেশেও দেখা দিয়েছে দাবানল। এরই মধ্যে আফুস মরুদ্যানে ছড়িয়ে পড়েছে আগুন। তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস থাকায় দেশের 12টি প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বাড়তে থাকা দাবানল মোকাবিলায় প্রযুক্তি নির্ভর উদ্যোগও জোরদার করা হচ্ছে। ছোট ছোট আগুন দ্রুত শনাক্ত ও পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ও আর্থ ফায়ার অ্যালায়েন্স যৌথভাবে ফায়ার সেট নামে 3টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। বর্তমানে পরীক্ষামূলক কার্যক্রম চললেও 2030 সালের মধ্যে 50টির বেশি ফায়ার সেট কক্ষপথে স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞদের আশা, এই প্রযুক্তি বড় দাবানলে রূপ নেয়ার আগেই আগুন দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নিতে সহায়তা করবে। নাসরিন রুমি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বানের জলে ভাসছে জনপথ। চট্টগ্রামের 5 জেলায় সীমাহীন দুর্ভোগ। হবিগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে 35 গ্রাম। পানির নিচে রাজধানীর সড়ক অলিগলি। স্বল্প মেয়াদী বন্যার শঙ্কা। দণ্ডিত শেখ হাসিনা দেশে ফিরলেই যেতে হবে কারাগারে। আপিলের সুযোগ নেই জানালেন চিফ প্রসিকিউটর। সিরাজ শিকদার হত্যাসহ তদন্ত হচ্ছে আওয়ামী লীগের সব অপরাধের। এবং সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জানাজায় অংশ নিলেন সরকার প্রধান, স্পিকার, বিরোধী দলীয় নেতাসহ মন্ত্রী এমপিরা। সংসদ চত্বরে দাফন। এই ছিল সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।